চলো রেকর্ডিং চালু। ওকে, দেখো আজকে আমরা কিন্তু ওই জিনিসগুলোই আলোচনা করব। এর আগের দিন যে 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 আলোচনা হয়েছিল আজকেও কিন্তু সেই আলোচনাগুলোই হবে, দেখে নাও। চলো, আচ্ছা যেমন ধরো তোমরা অনেকেই গ্রাফ আঁকতে গিয়ে মানে প্রবলেমে পড়ছো আর কি, ঠিক আছে? তো তার একটা, যেমন ধরো এই যে আমরা গ্রাফটা আঁকছি, ধরো এফ, এর আগের দিন আমরা এইটা আলোচনা করছিলাম, এফ ফ্রম জেড টু কিউ, ঠিক আছে? জেড টু কিউ given by তোমার fx সমান x/2। তো অনেকের কি হচ্ছে, এই গ্রাফটা আঁকতে ধরো প্রবলেম হচ্ছে কি, দেখো এই গ্রাফটা x/2, তোমরা এইটা অনেকে এইটা ভুল করে, দেখো এইটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক? প্রথমে দেখো আমার ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে জেড, জেড মানে কি সেট অফ অল ইন্টিজার্স। তাহলে এইখানে আমাকে শুধু ইন্টিজার পয়েন্টগুলো মার্ক করতে হবে। ইন্টিজার মানে কি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এইভাবে যাচ্ছে। তারপরে নেগেটিভগুলো আছে -1, -2, ঠিক আছে, -3, এইভাবে যাচ্ছে। ওকে, এবার দেখো তাহলে জিরোতে ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? এটা আমি রেড কালি দিয়ে তোমাদেরকে ভ্যালুগুলো দিচ্ছি। তাহলে জিরোতে আমার ভ্যালু হচ্ছে 0, তাহলে আমি জিরোতে এখানে মার্ক করলাম। তারপরে 1, দেখো জিরোর পরে 1 আসবে, তাহলে 1 ভ্যালু আসছে হাফ, তাহলে এইখানে আমি ধরো এখানে যদি আমি মার্ক করে দিই 1 2 3 4, এইভাবে এখানে হচ্ছে -1 -2 -3, এক্স অ্যাক্সিসের মার্কিংগুলো আমি করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমার 1 ভ্যালু হবে হাফ, তাহলে এই দেখো এটা হচ্ছে 1, এই হাইটটা হচ্ছে 1, তাহলে তার হাফ মানে এই রকম জায়গায় আমার পয়েন্টটা হবে। ঠিক 2 হবে 1, তাহলে 2 হবে আমার এই 1, তাহলে এইখানে আমার পয়েন্টটা হবে, ঠিক আছে? এরকম পয়েন্ট হবে। তারপরে 3 হবে এরকম পয়েন্ট। দেখো এটা একটা স্ট্রেট লাইন বরাবর যাবে, বুঝতে পেরেছো? এইভাবে এটা যাবে। ঠিক তেমনি এইখানে হবে তোমার -1/2, ঠিক আছে? তারপরে 2 হবে -1, এরকম এরকম এটা যাবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার এখানে যে গ্রাফটা হচ্ছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন নয়, ঠিক আছে? কারণ কন্টিনিউয়াস লাইন নয় কেন? কারণ আমাদের জেডটাই তো হচ্ছে পুরো কন্টিনিউয়াস নয়, 0 1 এর মাঝে তো কোনো হাফে তো কোনো ভ্যালু নেই, তো আমি এখানে ফাঁকাই তো থাকবে। বলো এই গ্রাফটা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝলে তোমরা কমেন্টে ওয়াই লিখো। বুঝলে ওয়াই লিখো, না বুঝলে এন লিখো। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো? তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ডোমেনটা কি। ডোমেনটা এখানে দেখছো ডিসক্রিট, জেড আলাদা আলাদা আছে, যার ফলে আমাদের সরি, তো R হলে কন্টিনিউয়াস হয়ে যেত। বিশাল হালদার একদম ঠিক বলেছো। আমরা যদি জি ফাংশন এখানে লিখি R given by fx equals to x/2, সেম ফাংশন, ঠিক আছে, সেম ফাংশন। তাহলে দেখো এটা হতো y অ্যাক্সিস, তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্যই, দেখো রিয়েল লাইন মানে কি, এই পুরো লাইনটাই হচ্ছে রিয়েল লাইন, তো পুরো লাইনের যে কোনো পয়েন্টই কিন্তু রিয়েল নাম্বার। তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টের জন্যই কিন্তু এক একটা ভ্যালু আমি পাবো। সেই জন্য আমি যদি সমস্ত ভ্যালুগুলোকে পুট করি, অনেকটা পয়েন্টগুলো দেখো এত পাশাপাশি থাকবে যে মনে হবে একটা পুরো একটা স্ট্রেট লাইন হবে, এইরকম দেখতে হতো।
কথাটা বুঝতে পেরেছো? তার মানে এখানে যদি আমি এক্স পয়েন্টটা নিই, তাহলে এই যে দূরত্ব উচ্চতাটা হবে, এই উচ্চতা কত হবে? x/2। ঠিক আছে, এইখানে যদি আমি 5 নিই, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 2.5। হুম, কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? দু তিনজন ওয়াই লিখলেই হবে এই এই গ্রাফের জন্য। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো এবার আমরা নেক্সট নেক্সট জিনিসটায় যাই। দেখো, এবার ধরো আমাদের এক্সাম্পল হচ্ছে, তো আজকে আমাদের মেন হচ্ছে এক্সাম্পল নিয়েই আলোচনা হবে। কিছু থিওরিও হবে আজকে। দেখো, এফ একটা ফাংশন লিখলাম। আচ্ছা, এক্সাম্পলের আমি আজকে নাম্বার দিচ্ছি, ধরো 1 থেকে স্টার্ট করছি আজকে। এটা এই নাম্বার আজকের জন্য ভ্যালিড। হ্যাঁ, আর টু আর সেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু x+1। ঠিক আছে, দেখো এইটার যদি আমরা গ্রাফ আঁকতে চাই, আমি দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে আমি ধরো ফাংশনগুলোর গ্রাফগুলো আঁকার চেষ্টা করব, তাহলে কি হবে তোমরা পুরো আইডিয়াটা পেয়ে যাচ্ছ। দেখো, এফ এক্স ইকুয়ালস টু x+1, তোমরা তোমরা যদি সেই 11-12-এর ওই এটা মনে করো যে y ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এই টাইপের যে কোনো ইকুয়েশন কি হয়? স্ট্রেট লাইন হয়। ঠিক, y ইকুয়ালস টু, তাহলে এফ এক্সটাকে তুমি যদি y বলো, মানে এক্স এর জন্য যে ভ্যালুটা আছে এফ এক্সটাই হচ্ছে y, তাহলে y সমান সমান x+1। তার মানে দেখতে পাচ্ছ এই ফর্মের আছে, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এটা একটা স্ট্রেট লাইন যেহেতু হবে, তাহলে আমাকে দেখতে হবে যে 0 পয়েন্টে ভ্যালুটা কি আছে। এক্স এর জায়গায় 0 বসালে ভ্যালুটা হচ্ছে 1, তার মানে এখানে আমার এই একটা পয়েন্ট থাকবে, আর 1-এ থাকবে 2, তার মানে এইরকম। তাহলে আমার স্ট্রেট লাইন যেটা হবে অনেকটা এইরকম হবে, এইরকম হবে। বুঝতে পেরেছো? এইটাকে আমরা বলছি y ইকুয়ালস টু x+1। ওকে, যখনই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, তখনই তোমরা y লিখে দেবে। হ্যাঁ, তাহলে অনগোয়িং প্রসেসে আমি বুঝে যাব যে কার কার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এফ এক্স, এফ এক্স ইকুয়ালস টু x+1। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। আমি না বললেও তোমরা ওয়াইটা লিখে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার ধরো আমরা একটা, তাহলে দেখো এই ছবি দেখে, এবার গ্রাফ দেখে তুমি বুঝতে পারবে যে এই ফাংশনটা 1 1 কি 1 1 নয়। এম এর, আচ্ছা দাদা বিশাল লিখছে এম এর ওপর ডিপেন্ড। স্যার, এম কোথায় আছে বাবা? আচ্ছা, এম মানে হচ্ছে এই যে এটা, এটা বেসিক্যালি আমার এম, তাই তো? এখানে এম এর ভ্যালু হচ্ছে 1, সেই জন্য এইরকম এম এর ভ্যালু ডিফারেন্ট হলে লাইনটা তোমার মানে কিভাবে বাঁকবে সেই দিকটা আলাদা হবে। ঠিক আছে, হুম, আচ্ছা, আচ্ছা, এইবার তুমি আমাকে বলো, ইজ এফ 1 1? তাড়াতাড়ি এর উত্তর দাও। ইজ এফ 1 1? তাড়াতাড়ি সবাই টাইপ করতে শুরু করে দাও, তাড়াতাড়ি উত্তর দাও, দেরি করলে চলবে না এইসব ক্ষেত্রে। ওকে, তাহলে 1 1 হচ্ছে। বিকাশ, বিশাল হালদার নো বলছো কেন? বিশাল, তোমাকে বলতে হবে নো কেন বলছো। ওকে, সরি, হ্যাঁ হবে। ইজ ইট 1, ইজ ইট অন টু? নেক্সট কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দাও, ইজ ইট অন টু?
ওকে, ভেরি গুড। এবার দেখো gx সমান সমান হচ্ছে 3x, ঠিক আছে, gx সমান সমান 3x, জিটা হচ্ছে আর থেকে আরে, আর থেকে আরেই হচ্ছে gx সমান সমান 3x। তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি যে g ইজ অলসো 1 1 and on 2, you can easily verify it, okay? সো তোমরা মনে মনে দেখে নাও যে এটা ভেরিফাই করতে পারছো কিনা। আচ্ছা, এবার আমরা দেখতে চাইছি, দেখো এবার এখান থেকে আমাদের দেখতে হবে যেহেতু এটা অন টু মানেই বুঝতে হবে রেঞ্জ অফ এফ কত হবে, রেঞ্জ অফ এফ কত হবে, বলতে পারবে রেঞ্জ অফ এফ কত হবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। r/3। আরে r/3 বলে কোনো রেঞ্জ হয় নাকি? রেঞ্জ মানে তো সেট, r/3 কেও তুমি তো আরই লিখতে পারবে না, r/3 মানে কিন্তু x/3 r, যেখানে x r এ আছে। হ্যাঁ তো না না না, দাঁড়াও, তোমাদের আমি এফ এর রেঞ্জ বলেছি, ঠিক আছে, এফ এর রেঞ্জ, এফ হচ্ছে এই ফাংশনটা x+1, এর সঙ্গে 3 এর কানেকশন আছে। ও আমি g এর বলছি স্যার। আচ্ছা, এটা হবে হচ্ছে x-1 যেখানে x টা r এ আছে। ঠিক আছে, তাহলে তোমাদের একটু এই জায়গাটা ক্লিয়ার করা দরকার যে তোমরা রেঞ্জ অফ এফ বলছো x-1 যেখানে x এর ভ্যালু, দেখো রেঞ্জ যখন বলছো x-1 কেন হবে, এটা তো আমি রেঞ্জ মানে রেঞ্জ কোনটা, ডান দিকে যে ভ্যালুগুলো হচ্ছে, তো বাম দিকে তো আমি x নিচ্ছি, xটা কোথায় যাচ্ছে x+1, তবে এটা x+1 হওয়া উচিত নয়? ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তো এটা x+1 যেখানে xটা r এর এলিমেন্ট, ঠিক? হ্যাঁ হ্যাঁ এবার তুমি একটা স্যার। জিনিস লক্ষ্য করো, আমি যদি এখানে y বলি, দাঁড়াও, আমি যদি বলি যে r এর আমি একটা এলিমেন্ট নিলাম, যে কোনো একটা এলিমেন্ট নিলাম r, তাহলে আমি বলবো যে r কি এই রেঞ্জে আছে, মানে rটাকে তুমি কি +1 দিয়ে লিখতে পারছো? তাহলে r কে আমি লিখতে পারি r-1 +1। তার মানে দেখো এই এলিমেন্টটার মানে r-1টা তাহলে আমার যাচ্ছে কোথায়, r এ যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এই হ্যাঁ rটাও স্যার। কিন্তু রেঞ্জের এলিমেন্ট, তার মানে দেখো যে কোনো r এর যে কোনো এলিমেন্টই কিন্তু রেঞ্জে থাকছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এই সেটটা পুরো r এর সঙ্গেই কিন্তু সমান, হ্যাঁ কি না? তার হ্যাঁ মানে স্যার। এখান থেকে এই লাইনটা আমি বলতে পারি যে r+1 is same as r, হ্যাঁ কি না? এই লাইনটা কি হ্যাঁ বুঝতে স্যার। পারছো তোমরা? বুঝলে y, না না বুঝলে n লিখে দাও। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু মাঝে মধ্যে এই টাইপের ক্যালকুলেশন তোমাদের কিন্তু দরকার হবে। তাহলে দেখো, আচ্ছা আমি তাহলে এই টাইপের কয়েকটা ক্যালকুলেশন তোমাদেরকে লিখি, যেমন ধরো আর মাইনাস যে কোনো তুমি এখান থেকে যদি -x করে দাও তাহলে এটা কিন্তু পুরো আরই হবে, মানে প্লাস মাইনাস তুমি যাই করো, আর এর সঙ্গে যদি আমি কিছু গুণ করি, শূন্য ছাড়া যদি অন্য কিছু গুণ করি, ধরো r ইন্টু এক্স, যেখানে x নট ইকুয়ালস টু 0, তাহলেও কিন্তু এই ভ্যালুটা পুরো আরই হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে একই রকম ভাবে গুণ করো আর ভাগ করো, তাহলে আরই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে r ইন্টু এক্স মানে r হচ্ছে, ঠিক আছে, r ইন্টু এক্স মানে আরই হবে, এটা কি বোঝা গেল? কারণ কি দেখো, যে কোনো r এর যে কোনো এলিমেন্টকে তুমি x ইন্টু r/x লিখতে পারো, তাহলে r ইকুয়ালস টু আমি লিখতে পারি r/x ইন্টু এক্স। তাহলে দেখো এখানকার এলিমেন্টকে আমি এই টাইপের x এর মাল্টিপল আকারে লিখতে পারছি, ওকে, x এর মাল্টিপল আকারে আমি কিন্তু লিখতে পারছি, যার ফলে rx সমান সমান r হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের রেঞ্জ টেঞ্জ বের করতে গিয়ে কাজে লাগবে।
ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই এফ এর রেঞ্জ আমি পেয়ে যাচ্ছি পুরো আরটা, ঠিক, আর জি এর ডোমেইনটা কিন্তু আর দেওয়াই আছে। তার মানে দেখো এফ কি করছে, এফ আর এর এলিমেন্টগুলোকে আরই নিয়ে যাচ্ছে, ঠিক, আর আর জি কি করছে, সেই এলিমেন্টগুলোকে আবার 3 গুণ করে দিচ্ছে। তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে আমি এইটুকু বলতে পারি যে জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড মানে আমি ডিফাইন করতে পারবো। বলো এই পয়েন্ট, এই লাইনটা ভেরিফাইড কি ভেরিফাইড নয়? কারণ বিকজ রেঞ্জ অফ এফ ইজ সাবসেট অফ ডোমেইন অফ জি, কারণ রেঞ্জ অফ এফটা মানে আর, এটাও আর ইকুয়ালস টু আর, আর ডোমেনটাও আর, সেই জন্য এই জিনিসটা হচ্ছে, আর এটা হচ্ছে বলেই জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড। ওকে, নাও তাহলে কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ জি কম্পোজ এফ। তাহলে জি কম্পোজ এফ সেটাও আর থেকে আরই হবে, ঠিক, তাহলে জি এফ এক্স এর ভ্যালুটা কি হবে, সেটা হবে জি অফ এফ এক্স। আচ্ছা, এফ এক্স এর ভ্যালু কত, এফ এক্স এর ভ্যালু কত তাড়াতাড়ি বলো। ওকে, ভেরি গুড। তাহলে দেখো তাহলে জি অফ এফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1, আর জি কি করছে, জি করছে যাই পাবে তাকে 3 দিয়ে গুণ করে দেবে, তার মানে এই পুরোটাকে 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু এক্স প্লাস 1, বা এটাকে তুমি লিখতে পারো 3x প্লাস 3, বুঝতে পেরেছ, 3x প্লাস 3, ক্লিয়ার? ইয়েস অর নো? ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট, আর তাহলে দেখো you can now easily verify that F compose G is similarly defined, ঠিক আছে না? তোমাদের কাজ হচ্ছে what is এইটা তোমরা চ্যাটে লিখে দাও, ঠিক আছে, জি এফ কম্পোজ জি এক্স এর ভ্যালু কত হবে, চ্যাটে তাড়াতাড়ি এটা লিখে দাও, ঠিক আছে, কুইক। তাড়াতাড়ি, ওকে, 1 2 3 4 5 6, 6 জন রিপ্লাই দিয়েছো, আমার মনে হয় ক্লাসে 7 জন আছে, 2 বিশাল, ওকে ওকে ওকে, এক 2 3 4 5 6 7, ওকে, সবাই অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহলে এখান থেকে তোমরাই বললে যে এফ কম্পোজ জি এক্স এর ভ্যালু হচ্ছে 3x প্লাস 1, কারণ জিটা কি করছে 3 দিয়ে গুণ করছে, তার মানে 3x পেলাম, আর এফ কি করছে তার সঙ্গে 1 যোগ করে দিচ্ছে। তাহলে এখান থেকে এইটুকু ক্লিয়ার যে ইট ইজ ক্লিয়ার দ্যাট F compose G not equals to G compose F, ঠিক আছে, F compose G not equals to G compose F, মানে not equals to মানে কি, এমন নয় যে কোনো পয়েন্টে ইকুয়াল নয়, অ্যাটলিস্ট একটা পয়েন্ট আছে যেখানে এরা আলাদা। যেমন ধরো আমি যদি 0 বসাই, F compose 0 কত হবে, F compose 0 আমি এখান থেকে পাবো 1, whereas G compose F at 0 is 3, তার মানে দেখতে পাচ্ছি যে F compose G not equals to G compose F, এইভাবে আমরা বলতে পারি। ইকুয়াল হলে প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হতে হবে,
আর যদি নট ইকুয়ালস হয় যে কোনো একটা পয়েন্টে নট ইকুয়াল হলেই হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, যেমন আমরা যদি বাস্তব জগতে যদি কাউকে বলি যে হ্যাঁ রাম হচ্ছে সত্যবাদী, সত্যবাদী মানে কি, রাম সত্যবাদী, এই কথার অর্থ কি বলো? রাম সত্যবাদী এই কথার অর্থ কি? রাম মিথ্যা বলে না। না, এই কথার অর্থ হলো, দেখো তোমার কথাটা তুমি যে আমি যেটা বললাম সেটাই বলে, ব্যাখ্যা করলে না। ব্যাখ্যাটা হচ্ছে এটা যে রাম সব সময় সত্য কথা বলে, কোনো সময়ই মিথ্যা কথা বলে না। কথাটা বুঝতে পেরেছো? এর এর উল্টোটা কি হবে বলো, এর নেগেশনটা কি হবে? সব সময় সত্য কথা বলে না, এর মানেটাকে একটু ভেঙে বলো। বলো বলো, রাম সব সময় সত্য কথা বলে না, এটার মানেটা কি, এর নেগেশন? মিথ্যে কথা বলে, কখনো কখনো মিথ্যে বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে কখনো কখনো মিথ্যা বলে, তার মানে কি সব সময় মিথ্যা বললেও বলতে পারে, হ্যাঁ কোনো এক সময় মিথ্যা বললেও পারে, মানে অ্যাটলিস্ট একবার মিথ্যা বলবেই। ঠিক আছে, তাহলে রাম সব সময় সত্য কথা বলে, এর নেগেশন হলো যে কখনো কখনো মিথ্যা বলে বা অ্যাটলিস্ট একবার মিথ্যা বলে। এইভাবে তোমরা কিন্তু নেগেশনটা করবে। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন আমরা এখান থেকে নিয়ে নেব একই রকম ভাবে। এবার আমি কিন্তু আর বেসিক ক্যালকুলেশন করব না, এবার বাকিটা তোমরাই করবে। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, ধরো এফ হচ্ছে ম্যাপ আর থেকে আর এ is given by fx সমান সমান x plus 1। fx সমান x plus 1, g হচ্ছে আর থেকে আর এ, gx সমান সমান x plus 5। তোমাদের বলতে হবে g কম্পোজ fx সমান কত, g কম্পোজ fx সমান কত। কুইকলি, আমার মনে হয় তোমরা দেখে দেখেই বলতে পারবে। তাড়াতাড়ি রিপ্লাই দাও, তাড়াতাড়ি রিপ্লাই। x plus 6, ভেরি গুড। আচ্ছা, f কম্পোজ g x সমান সমান কত, x কম্পোজ g সমান সমান কত? এখানেও আমরা দেখতে পাচ্ছি x প্লাস 6 হচ্ছে সেম, তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে f কম্পোজ g সমান সমান g কম্পোজ f হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটা কখনো কখনো হতে পারে, f কম্পোজ g আর g কম্পোজ f কখনো কখনো হতে পারে, আবার ম্যাক্সিমাম টাইম কিন্তু হবে না। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু চেক করতে হবে যে সবসময় হচ্ছে কি হচ্ছে না। ওকে, আচ্ছা এইবার একটা জিনিস দেখবো, আমরা একটা থিওরেম পড়বো এখানে, যেটার প্রুফ আমাদের খুব অতটা দরকার নেই। ধরো ভালো করে বুঝবে জিনিসটা, এ থেকে ধরো বি তে হচ্ছে একটা ম্যাপ আছে এফ, জি হচ্ছে বি থেকে সি তে একটা ম্যাপ, ঠিক, আর ডি হচ্ছে তারপরে জি এইচ হচ্ছে সি থেকে ডি তে একটা ম্যাপ। ঠিক আছে, তাহলে এফ কি করছে, এ থেকে বিতে নিয়ে যাচ্ছে, জি কি করছে, বি থেকে সি তে, আর এইচ করছে সি থেকে ডি তে নিয়ে যাচ্ছে। আর আমরা কম্পোজ করতে শিখেছি অ্যাট এ টাইম দুটোর কম্পোজিশন আমরা করতে শিখেছি। তাহলে এখন দেখো আমরা ধরো প্রথমে কি করলাম, এফ আর জি কে কম্পোজ করলাম, তাহলে কি পাবো, জি কম্পোজ এফ পাবো। তাহলে জি কম্পোজ এফ কোথা থেকে কোথায় ম্যাপ হবে, তোমরা বলো কোথা থেকে কোথায় ম্যাপ হবে? জি কম্পোজ এফ কোথা থেকে থেকে সি। এ থেকে সি, ভেরি গুড, এ
এ থেকে সি, এ থেকে সি। ওকে, তাহলে একটা উফ, এই আচ্ছা দেখো, জি কম্পোজ এফ হচ্ছে এ থেকে সিতে, আর এইচ হচ্ছে সি থেকে ডিতে। তাহলে আমরা এই এই দুটো ম্যাপকে কি কম্পোজ করতে পারি? এই দুটো ম্যাপকে কম্পোজ করলে কি পাবো বলো তো? জি কম্পোজ এফ আর এইচ কে কম্পোজ করলে আমরা কি পাবো? এ টু ডি তে। এ টু ডিতে একটা ম্যাপ পাবো, সেই ম্যাপটাকে নাম কি দেব? জি কম্পোজ এফ কম্পোজ এইচ। ভেবে বলো, ভেবে বলো। এইচ কম্পোজ জি কম্পোজ এফ। এইচ কম্পোজ, দেখো ওখানে কিন্তু আমাকে ব্র্যাকেট দিতে হবে, বুঝতে পেরেছো? স্যার এইচ কম্পোজ ব্র্যাকেট দিয়ে জি কম্পোজ এফ। হুম, বুঝতে পেরেছো? এই জায়গাটা সবার ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে হ্যাঁ দেখো স্যার। হুম, একই রকম ভাবে এই যে এই ম্যাপটা জি আর এইচ, এই দুটোকে যদি আমি কম্পোজ করি, আই উইল গেট এইচ কম্পোজ জি, হ্যাঁ কি না? তাহলে এইচ কম্পোজ জি আমার হয়ে যাবে বি থেকে ডি তে ম্যাপ, ঠিক? তাহলে এবার দেখো, এটা আছে এ থেকে বিতে আর এটা আছে বি থেকে ডিতে, তাহলে এই দুটোকে যদি আমি কম্পোজ করি, তাহলেও আমি এ থেকে ডিতে আরেকটা ম্যাপ পাবো, এ থেকে ডিতে আরেকটা ম্যাপ পাবো, যার নাম আমি কি দেব? এইচ কম্পোজ জি ব্র্যাকেট কম্পোজ এফ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে দেখো আমরা দু রকম দেখতে ম্যাপ পেলাম, একটা হচ্ছে এইচ কম্পোজ ব্র্যাকেট জি কম্পোজ এফ, এখানে হচ্ছে জি এইচ কম্পোজ জিটাকে আগে করলাম তারপর এফ করলাম। তো তোমাদের এখানে যেটা আমাদের রেজাল্ট হচ্ছে, হ্যাঁ, that can be easily verified that H compose G compose F is same as H compose G compose F। এই দুটো কিন্তু সেম হয়, এই রিলেশনটাকে আমরা এই হ্যাঁ এইটাকে বলছি অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। ইজ দ্যাট ক্লিয়ার অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা? ওকে, তো এগুলো কিন্তু আমরা ডিটেলসে কিন্তু করছি না, বাস বুঝে নাও যে এটা অ্যাসোসিয়েটিভ হয়, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এবার আমরা একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট রেজাল্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই বলতে পারো, 3টে স্টার দিলাম। এফ হচ্ছে আমার একটা ম্যাপ এ থেকে বিতে, ঠিক আছে? এই ম্যাপটা হচ্ছে 1 1, কি ম্যাপ? 1 1, তার মানে ডিফারেন্ট এলিমেন্ট ডিফারেন্ট জায়গায় যাচ্ছে। ওকে, তো আমরা এইভাবে দেখতে পারি ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে এফ এ। আচ্ছা, জি হচ্ছে একটা ম্যাপ বি থেকে সিতে, বিটাও হচ্ছে 1 1, তাহলে বিও কি করছে? ডিফারেন্ট এলিমেন্টকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ভাবো, এফ কি করছে? ডিফারেন্ট এলিমেন্টকে ডিফারেন্ট জায়গায় নিয়ে গেল। এবার জি কি করছে? সেই দুটো ডিফারেন্টকে আবার ডিফারেন্ট জায়গায় নিয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারছি যে জি কম্পোজ এফ যদি আমি এবার কম্পোজ করি, তাহলে ডিফারেন্ট এলিমেন্টকে তাহলে আলটিমেটলি ডিফারেন্ট জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারছি যে এইটা জি কম্পোজ এফটা হচ্ছে 1 2 1 ম্যাপ? হ্যাঁ স্যার। এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওয়াই লিখো, ওয়াই লিখো। ওয়াই লিখে দাও। ওকে, ইয়েস নো কোশ্চেন হলে ওয়াই লেখাটা সবচেয়ে সহজ, ঠিক কি না? আর যখন ডিটেলসে একটু বলতে হবে সেক্ষেত্রে তোমরা ভয়েসে বলতে পারো, তাহলে জিনিসটা একটু মানে ফাস্ট করা যাবে।
কাজটা। চলো, তাহলে এইটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, নেক্সট এবার অন টু নিয়ে আমরা যদি ব্যাপারটা দেখি, ধরো দেখো অন টু হলে আমরা কি দেখো এইবার কি হচ্ছে যে আমরা এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, ঠিক? অন টু হলে আমরা ঠিক উল্টো দিকে যেতে। একটা প্রশ্ন আছে, হ্যাঁ, একটা প্রশ্ন আছে, বলছি যে জি কম্পোজিশন এফ যদি অন অন হয় তাহলে কি এফ আর জি অন অন হবে, এটা কি বলতে পারবো? আসছি, ওটা আমরা একটু পরেই আসবো, ঠিক আছে? ধৈর্য ধরো একটু, ঠিক আছে? আচ্ছা, ধৈর্য কেন ধরবে, এখনই আলোচনায় হয়ে যাক, ওটাই আলোচনা হয়ে যায়, ঠিক আছে? তো নেক্সট তাহলে হচ্ছে যে ধরো লেট জি কম্পোজ এফ, তাহলে জি কম্পোজ এফটা এ থেকে সিতে ম্যাপ হবে, ইজ 1 1. Does it imply that both F and G are 1 1? কি মনে হয় তোমাদের? তোমাদের এখানে কি মনে হচ্ছে বলো? স্যার প্রথমটাকে ইনজেক্টিভ হতে হবে এফটাকে, কেন? জিটাকে, কারণ স্যার ওটাই তো স্যার সোর্স, ওখান থেকে তো এলিমেন্ট গুলো প্রথমে বিতে যাবে, তারপরে বি থেকে সিতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখো আমরা যদি এইভাবে ভাবি যে এ থেকে বিতে যাচ্ছে, তারপরে বি থেকে সিতে যাচ্ছে, আমরা যদি গল্পটা এইরকম ভাবি যে ধরো এফ এর দুটো এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট, ওরা যদি প্রথমেই এক জায়গায় চলে যায়, তাহলে জি কি আর সেপারেট করতে পারবে? তাই কি না বলো? কি ব্যাপারটা মাথায় ঢুকছে তো? হ্যালো, দেখো এফ যদি ওকে, ভেরি গুড, এফ যদি 1 1 না হয়, এইভাবে ভাবো, এফ যদি 1 1 না হয়, তবে জি কম্পোজ এফ 1 1 হবে না। এটা দেখো, কারণ দেখো এফ তো কি করছে, যদি দুটো এলিমেন্টকে এক জায়গায় নিয়ে যায়, যদি 1 1 না হয় মানে কি কোনো দুটো এলিমেন্টকে ও এক জায়গায় নিয়ে যাবে, তারপর জি কি করবে, এইটাকে আর ও আলাদা জায়গায় নিয়ে যেতে পারবে না, ও তখন একটা এলিমেন্টকে একটা জায়গায় নিয়ে যাবে। তার মানে আলটিমেটলি জিনিসটা কি হলো, যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট একটা জায়গায় গেল, তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট জায়গায় যেতে পারলো না। তার মানে এফ কম্পোজিশন জি কম্পোজ এফটা 1 1 হতে পারলো না, ঠিক আছে? তো এই ছবি দেখে এটা ক্লিয়ার যে এফটা 1 1 যদি না হয়, তাহলে দুটো এলিমেন্ট এক জায়গায় যাবে, সেইটা জি এর দ্বারা আবারও এক জায়গাতেই যাবে, তার মানে দুটো এলিমেন্ট দুটো জায়গায় যেতে পারছে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটুকু বলতে পারছি যে জি কম্পোজ এফ, তার মানে আমাদের কনক্লুশন কি হলো? কনক্লুশন হলো যে জি কম্পোজ এফ 1 1 হলে এফ কে 1 1 হতেই হবে, ঠিক আছে? কিন্তু জি সম্বন্ধে আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে? জি এর ব্যাপারে আমরা কিন্তু কিছু বলতে পারছি না। এফ জি কম্পোজ এফ এ এফটা 1 1, কিন্তু জি এর সম্পর্কে আমরা কোনো রকমের তথ্য আপাতত নেই। এবার আচ্ছা, তোমরা কি কোনো উদাহরণ দিতে পারবে যে ধরো এফটা 1 1, জিটা 1 1 নয়, অথচ জি কম্পোজ এফটা 1 1? ক্যান ইউ প্রডিউস অ্যান এক্সাম্পল? কোশ্চেন হচ্ছে ক্যান ইউ প্রডিউস অ্যান এক্সাম্পল that f a to b is 1 1
GB2C not 1 1 but G compose F A to C is 1 1. বলো, এটা খাতা কলম লাগবে, যদি তোমরা ভাবো ব্যাপারটা তাহলে খাতা কলম কিন্তু দিয়ে করতে পারবে। তো তোমাদেরকে আমি ধরো এই 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, দেখো এক্সাম্পল তৈরি করা কতটা সহজ তোমরা দেখো, এই কোশ্চেনের এক্সাম্পলটা কতটা সহজ। ওকে, সবাই ফোকাস করো এখানে। দেখো আমাদের লক্ষ্য কি, এফটা হচ্ছে 1 1, তার মানে ও ডিফারেন্ট এলিমেন্টকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাবে। জিটা কি করবে, জিটা পুরোটা 1 1 হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা যত সহজ এক্সাম্পল তৈরি করা যায় তত সহজ এক্সাম্পল আমরা কিন্তু করতে চাই, ঠিক আছে। এখন দেখো যে আমরা ধরো এখানে আছে 1 2, দুটো এলিমেন্ট নিলাম এতে, দুটো এলিমেন্ট কোথায় যাচ্ছে, দুটো এলিমেন্ট ডিস্টিংক্ট জায়গায় যাবে, কারণ এফটাকে 1 1 চাই। তাহলে এ 1টা গেল ধরো 1-এ, 2টা গেল ধরো 2-তে, কোনো অসুবিধা নেই, এটা একটা 1 1 ম্যাপ। এবার জিটাকে আমি চাইছি যে ওরা 1 1 না হোক। দেখো একটা জিনিস ক্লিয়ার, দেখো যে জি কম্পোজ এফটা আমার 1 1 যদি হতে হয় তাহলে এই দুটো এলিমেন্টকে ডিস্টিংক্ট জায়গায় যেতেই হবে। তাহলে আমি ধরো এইটাকে আমি আবার 1-এ পাঠালাম, এটাকে আবার 2-তে পাঠালাম, তাহলে দেখো দুটো এলিমেন্ট দুটো ডিস্টিংক্ট জায়গায় চলে গেল। তাহলে তো এখন যদি আমি এখানে থেমে যাই তাহলে দেখবো যে আমার জিটা কিন্তু 1 1 হয়ে যাচ্ছে, কিন্তু আমি জিটাকে 1 1 চাই না। তাহলে এই জিটাকে 1 1 না বানানোর জন্য আমি এখানে এক্সট্রা এলিমেন্ট তো দিতেই পারি। আচ্ছা, এখানে আবার এক্সট্রা এলিমেন্ট দিলে তোমরা আবার দাবি, আচ্ছা হ্যাঁ দিতেই পারি যে এটাই বিটাকে আমি তাহলে বড় করে নিতে পারি। তাহলে বি 3টাও ধরো আমার 2-এ চলে গেল, ঠিক। তাহলে এইবার তুমি দেখো যে এইটা যদি আমার এ হয়, 1 2 3 যদি বি হয়, সিটাও যদি এটাই হয়, তাহলে দেখো এইটাকে আমি এফ বলছি, এটাকে যদি জি বলছি, তাহলে এবার নাও ইউ ক্যান ভেরিফাই যে জি কম্পোজ এফ তাহলে কি হচ্ছে, 1টাকে দেখো জি কম্পোজ এফ মানে কি, 1টাকে 1-এ নিয়ে যাচ্ছে, 2টাকে 2-এ নিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা 1 1। কিন্তু জি ইজ নট 1 1, জি ইজ নট 1 1। দেখো আমার এইটুকুই দরকার, আমার তো আর খুব বেশি দরকার নেই, তাই না। আমি কেন ফালতু ফালতু প্রচুর প্রচুর এলিমেন্ট নিয়ে ভাবতে যাব, আমি যত কম সংখ্যক এলিমেন্ট নিয়ে ভাবা যায় সেটাই ভাববো। কেমন লাগলো এক্সাম্পলটা তোমরা কমেন্ট করে জানাও। আর বুঝতে পারলে কিনা সেটাও জানাও, কুইক অ্যান্সার দাও। ওকে, বাকিরা কমেন্ট করতে থাকো। আচ্ছা দেখো এখানে তোমাদেরকে আমি একটা রেস্ট্রিকশন ম্যাপের কথা বলেছিলাম। রেস্ট্রিকশন ম্যাপ, দেখো এখানে যে জিটা হচ্ছে, জি এর ডোমেন কি, জি এর ডোমেনটা হচ্ছে 1 2 3টে এলিমেন্ট আছে। কিন্তু যদি আমি দেখি যে জি কে যদি আমি রেস্ট্রিক্ট করি অন জাস্ট 1 আর 2 এর কথা ভাবি, তাহলে বলো যে 1 আর 2 থেকে, হ্যাঁ 1 আর 2-এ ম্যাপটা কি 1 1, ইজ ইট 1 1? জিটাকে আমি জাস্ট রেস্ট্রিক্ট করলাম, হ্যাঁ আমি ধরে স্যার। নিলাম 3 নেই, তাহলে তো দেখছি 1 2 কে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে তো জিটা তখন 1 1 হয়ে গেল, মানে রেস্ট্রিকশন ম্যাপটা 1 1 হয়ে গেল, রাইট। হয়ে যাবে। তাহলে দেখো
এখান থেকে আমাদের কনক্লুশন যেটা হবে, হ্যাঁ এই জায়গাটা ভালো করে ভাবো, যে দেখো আমরা কি বলেছি যে জি কম্পোজ এফটা হচ্ছে 1 1, তার মানেটা কি এফ যে সমস্ত এলিমেন্টকে ডিস্টিংক্ট জায়গায় নিয়ে যাবে, এফ তো সবাইকে ডিস্টিংক্ট জায়গায় নিয়ে যাবে, তাহলে সেই সমস্ত এলিমেন্টগুলোকে জি আলাদা আলাদা জায়গায় নিয়ে যেতে বাধ্য, ঠিক না? তার মানে আমি কোন এলিমেন্টগুলোকে জি আলাদা জায়গায় নিয়ে যাবে, যেগুলো এফ এর দ্বারা ফেরত এসছে, বুঝতে পেরেছো? সেই সমস্ত এলিমেন্টকে জি আলাদা জায়গায় নিয়ে যাবে, তার মানে জি রেস্ট্রিক্টেড অন এফ এ, মানে এফ এর যেটা রেঞ্জ সেটা জি এর ডোমেনের চেয়ে ছোট হতে পারে, তাই না? এফ এর রেঞ্জ জি এর ডোমেনের চেয়ে ছোট, সেটা আমরা আগেই আলোচনা করেছি যে কম্পোজিশন ডিফাইন হতে গেলে এফ এর রেঞ্জটাকে জি এর ডোমেনের ভেতরে থাকতে হবে, পুরো ডোমেন জুড়ে না থাকলেও চলবে কিন্তু ওর ভেতরে ঢুকে থাকবে। এখানে যেমন আমরা দেখছি এফ এর রেঞ্জ হচ্ছে 1 আর 2, কিন্তু জি এর ডোমেন হচ্ছে 1 2 3, তাহলে এফ এর রেঞ্জটা জি এর ঢুকে আছে ভেতরে, তাহলে এই রেঞ্জের যদি এফ এর রেঞ্জে আমি যদি জিটাকে রেস্ট্রিক্ট করি, তাহলে দিস ম্যাপ ফ্রম এফ এ টু সি ইজ 1 1, তাহলে পুরো জিটা কিন্তু 1 1 নাও হতে পারে, কিন্তু জিটাকে যদি আমি এফ এ তে রেস্ট্রিক্ট করি দ্যাট হ্যাজ টু বি 1 1। এবার বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, জলদি জলদি। হিরণময় আর দেয়ার, হিরণময় বলো তোমার হ্যাঁ। তুমি যে কোশ্চেনটা করলে তার কি উত্তর পেয়েছো, যথাযথ উত্তর পেয়েছো? হ্যাঁ, পেয়ে গেছি। ওকে, তার মানে দেখো পুরো জিটা আমার 1 1 নাও হতে পারে, কিন্তু জিটাকে যখনই আমি এফ এ তে রেস্ট্রিক্ট করব সেই ম্যাপটা কিন্তু 1 1 হয়ে যাবে, ঠিক না? মানে এফ যেগুলোকে ডিস্টিংক্ট জায়গায় নিয়ে যাচ্ছে জি সেগুলোকে ডিস্টিংক্ট জায়গায় নিয়ে যেতে বাধ্য, নাহলে জি কম্পোজ এফটা আর 1 1 থাকবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের এখানে মেন বক্তব্য। চলো এবার আমরা নেক্সট থিওরেমে যাই। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নো ফর এন, এন ফর নো, তাড়াতাড়ি লিখে দাও। বি অ্যাক্টিভ, ওকে? অ্যাক্টিভ যত থাকবে আমার তত ভালো লাগবে পড়াতে, তোমাদেরও পড়তে ভালো লাগবে। ওকে, ভেরি গুড। আজকে মনে হচ্ছে একদম এক্সপ্রেস ট্রেন চলছে, খুব ভালো লাগছে পড়াতে আজকে। কারণ আজকে তোমরা বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তো খুব মজা লাগছে আর কি। ওকে, দেখো আমি যত মজা পাবো তত তোমরা ভালো, মানে ভালো পড়াশোনাটা পাবে আর কি, সুতরাং আমার মজাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ অনলাইনে ব্যাপারটা কি হচ্ছে, আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, প্রথম কথা। হ্যাঁ, তোমাদের মুখ চোখ দেখে আমি বুঝতাম, যদি অফলাইন হতো মুখ চোখ দেখে আমি বুঝতাম যে কে বুঝলো কে বুঝলো না। এখন তোমাদের কমেন্টটাই হচ্ছে আমার কাছে সব কিছু, সুতরাং তোমাদেরকে সবসময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। চলো নেক্সট থিওরেম আমরা যাই। ওকে, এবার হচ্ছে অন টু নিয়ে আমরা এবার আলোচনা করব, ঠিক আছে? একই রকম রেজাল্ট দেখো, এফ হচ্ছে এ টু বি, জি হচ্ছে বি টু সি, বোথ আর অন টু, বোথ আর অন টু, দেন জি কম্পোজ এফ ইজ অলসো অন টু। বলো এটা নিয়ে কারো কোনো বক্তব্য আছে কি? নেই বলো। দুটোই যদি অন টু হয় তাহলে কম্পোজিশনটাকেও অন টু হতে হবে,
ইজ ইট ক্লিয়ার গাইস? দেখো এটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি, তোমরা এইভাবে দেখো, যে দেখো জি কম্পোজ এফ বেসিক্যালি কি, এটা হচ্ছে এ থেকে সিতে একটা ম্যাপ, তার মানে আমরা চাইবো সি থেকে যে কোনো একটা পয়েন্ট তুলবো। দেখো যেহেতু জিটা 1 2, তাহলে আমি বিতে একটা এলিমেন্ট পাবো যেটা জিটা যে এলিমেন্টটাকে সিতে ওই পয়েন্টটাতে নিয়ে যাবে, তাই না? এবার দেখো এফটা 1 2, তার মানে বি এর সেই এলিমেন্টটাকে কি করবে, এফ এর একটা এলিমেন্ট তুমি এ থেকে একটা এলিমেন্ট পাবে যেটা ওই বিতে নিয়ে যাবে, ওই এলিমেন্টটাতে নিয়ে যাবে, সেটা জি আবার ও সিতে নিয়ে যাবে। তার মানে এইভাবে দেখো যে আমি সি এর যে কোনো এলিমেন্টের জন্য এতে একটা এলিমেন্ট পাচ্ছি যেটা কম্পোজ করলে ওই সিতে চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে তোমার আইডিয়া। অতএব জি কম্পোজ এফটাকে কি হতে হবে, 1 2 হতেই হবে। ঠিক আছে, যথারীতি আমরা এর কনভার্স দেখার চেষ্টা করব। ঠিক আছে, কনভার্সটা কি, যে জি কম্পোজ এফটা যদি 1 2 হয়, 1 2, then can we say that both f and g are 1 2? এটা কি বলা যাবে, কি মনে হয় তোমাদের? স্যার সোর্সের ডিফারেন্ট প্রিমিয়াস থাকতেই পারে। হ্যাঁ অবশ্যই থাকতে পারে। তো 1 স্যার 2 বলেছি তো, তাহলে 1 1 এর এখানে কোনো ব্যাপার নেই। তাহলে তো স্যার হবে না। স্যার জিটা অন টু হবে, এফটা বলা। হ্যাঁ জিটা 1 2 হবেই, এফটা 1 2 নাও হতে পারে। এক্সাম্পল দেখলে সহজেই তোমরা বুঝতে পারবে। যে ধরো আমি এবার দেখো, আমি এবার মানে সি থেকে এ এর দিকে যাব, কারণ কি, কারণ আমি 1 2 চেক করছি না। তাহলে দেখো সিতে তুমি যদি 1 আর 2 রাখো ধরো, তাহলে জিতেও 1 এরও আর 2 এরও প্রি ইমেজ থাকতেই হবে। তাহলে জিতে তোমার জি এর যে তোমার ডোমেইন, সেখানে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকতেই হবে। ঠিক, তাহলে আমি দেখো এরও এইদিকেই দিচ্ছি কিন্তু আমি উল্টো দিকে কাজটা করছি। তাহলে ধরো এখানে একই আছে, এখানে ডেফিনেটলি ডিস্টিংক্ট এলিমেন্টের প্রি ইমেজ ডিস্টিংক্ট হবে, প্রি ইমেজ যেহেতু আমরা দেখছি, তাই না? আচ্ছা, এবার হতেই পারে যে এখানে আরো এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে, যেটা ধরো সেটাও ধরো তোমার 2 এ গেল। ঠিক, তাহলে এইটাকে যদি আমি জি নাম দিই, তাহলে ডেফিনেটলি জি ইজ 1 2। হ্যাঁ কি না বলো, এইটুকু জি এর ব্যাপারে ক্লিয়ার কিনা? ওকে, এইবার দেখো এবার আসছে আমার এফ এর বক্তব্য। দেখো এই 1টা 1 এ এসছে, 2টা 2 এ এসছে, তার মানে এই দুটোর প্রি ইমেজ আমাকে পেতেই হবে, তবে আমি জি কম্পোজ এফটাকে বলবো 1 2, তাই না? তার মানে এইটাকেও আমি ধরলাম 1 এ গেল, এটাকেও ধরলাম আমি 1 এ, 2তে গেল। ঠিক, এইবার দেখো এই 3 বেচারিকে আমি যদি কাউকে পাঠাই নাও পাঠাই আমার কিচ্ছু যায় আসে না, 3টে যদি একাই এখানে পড়ে থাকে কোনো অসুবিধা তো নেই, হ্যাঁ তাই না? আমি যদি এবার বলি এটাই এফ, তাহলে কি কোনো সমস্যা আছে? আমার এখানে একটা এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকতেই পারে, কারণ দেখো এখানে দুটো এলিমেন্ট, দুটোকেই আমি কাজে লাগিয়ে দিয়েছি, এইখানে 3 একটা এক্সট্রা পড়েছে, তাতে আমার এফ এর কোনো যায় আসে না। তাহলে এফটা দেখতে পাচ্ছ এখানে 1 2 নয়, ক্লিয়ারলি এফ ইজ নট 1 2, বাট জি কম্পোজ এফ যেটা কিনা 1 2 থেকে 1 2 থেকে 1 2তেই ম্যাপ করছে, হ্যাঁ ইজ 1 2। বলো এক্সাম্পলটা দেখো আমি কিভাবে তৈরি করলাম। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো তোমরা দেখো যে এখানে আমি এফটাকে 1 1 মানে 1 2 নাও রাখতে পারি। কারণ জিতে যদি এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকে আমার কিছু ক্ষতি নেই। বলো তোমরা বুঝতে পেরেছো?
ওকে, খুব ভালো। তাহলে এখান থেকেও আমাদের কনক্লুশন হচ্ছে যে জি কম্পোজ এফটা অন টু হলে জিটা অন টু হবেই, কিন্তু এফ নাও হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। তাহলে কনক্লুশনটা জি কম্পোজ এফ ইজ অন টু ইমপ্লাইজ জি ইজ অন টু, এফ মে নট বি অন টু। ঠিক? কিন্তু এইটা আমি বলতে পারি, এখান থেকে আমরা অ্যাডিশনালি এটা বলতে পারি, additionally we can say that for any element in, দেখো মানে সি তে যেটা ছিল মানে জি ইনভার্স সি, এটা কি করছে যে দাঁড়াও, না এটা নয়, না এই অ্যাডিশনালিটা এখানে আমাদের ওইভাবে মানে বলা যাচ্ছে না। ঠিক আছে, এইভাবে আমাদের বলা যাচ্ছে না। কেন? দেখো আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে ধরো একের প্রি ইমেজ কি আছে? 1, 2 এর প্রি ইমেজ এখানে 2 আর 3 দুটো, এই দুটোর মধ্যে যে কোনো একটার প্রি ইমেজ থাকলেই আমার কাজ হয়ে যাবে। আমি এখানে 2 এর প্রি ইমেজ করেছি কিন্তু 3 এর প্রি ইমেজ করিনি, তো এখানে আমি চুজ করতে পারছি না যে এক্স্যাক্টলি কোন সেটটার প্রি ইমেজ থাকতেই হবে। ঠিক আছে, তাহলে এখানে যে প্রত্যেকটার প্রি ইমেজ তুমি পাচ্ছ, একাধিক প্রি ইমেজ পেতে পারো, তো সেই একাধিক প্রি ইমেজের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকলেই হলো এফ এর আন্ডারে। এটাই আমার মেন বক্তব্য। বলো এই লাইনটা বুঝতে পেরেছো? আমি যে লাইনটা বললাম এই লাইনটা আমি লিখছি না, কিন্তু তোমরা জাস্ট রিয়েলাইজ করো, এখানে আর কিছু দরকার নেই। বা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যে ধরো এখানে আমার 3টে এলিমেন্ট আছে সিতে আছে 3টে এলিমেন্ট, 1 2 3। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই একের প্রি ইমেজ দুটো আছে, মানে ঠিক আছে দুটো প্রি ইমেজ আছে, সেটা হচ্ছে ধরো এ আর বি। 2 এরও একই রকমভাবে আমরা দুটো প্রি ইমেজ আছে, সেটা হচ্ছে সি আর ডি। আর 3 এরও দুটো আছে, সেটা হচ্ছে ই আর এফ। ঠিক আছে, এইবার তাহলে এটা হচ্ছে আমার জি, আর এই সেটটা হচ্ছে এ বি সি ডি, ই এফটা হচ্ছে বি সেট। তাহলে এবার দেখো এফটাকে আমাকে এমনভাবে ডিফাইন করতে হবে যাতে এই এ বির একটা, এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটার প্রি ইমেজ থাকে। তো আমি ধরলাম এটার প্রি ইমেজ আছে, সরি নাম দিয়ে দিলাম এই। ঠিক আছে, এই সিডির মধ্যে অ্যাটলিস্ট একটার প্রি ইমেজ থাকতেই হবে, নাহলে 2 এর কোনো প্রি ইমেজ পাবে না তুমি আন্ডার জি কম্পোজ এফ। ওকে, তাহলে আমাকে এই সিডির মধ্যে যে কোনো একটার প্রি ইমেজ থাকতেই হবে। তাহলে আমি ধরে নিলাম ডি এর প্রি ইমেজ আছে, সেটা ধরে নিলাম ডি ইটসেলফ। ই এফ এর যে কোনো একটা লাগবে, ধরে নিলাম ই, তাহলে এটাকে ই নাম দিলাম। তাহলে আমি যদি এটাকে নাম দিই এ ডি ই, আর বিটাকে যদি নাম দিই এ বি সি ডি ই এফ, আর সিটা হচ্ছে জাস্ট 1 2 3। তাহলে এখানে দেখো আমার জি কম্পোজ এফ ইজ অন টু, কারণ একের প্রি ইমেজ পেয়ে যাচ্ছি এ, 2 এর হচ্ছে ডি, 3 এর হয়ে যাচ্ছে ই। ঠিক আছে, বলো এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা যে ফর, ওকে দেখো এখানে আমরা এইভাবে গল্পটাকে লিখতে পারি যে ফর এনি এলিমেন্ট জেড ইন সি, সিতে যে কোনো একটা এলিমেন্ট নিলাম জেড, হ্যাঁ, কনসিডার জি ইনভার্স জেড। এটাকে এখানে সেটের আকার লিখছি আমরা। ঠিক আছে, দেখো এইটা কি বলছি, কনসিডার জি ইনভার্স জেড। এইটা কি জিনিস? দেখো এইটা হচ্ছে একটা সেট,
এটি একটি সেট। এটা কি সেট? দেখো এই সেটটা হচ্ছে সেট অফ অল ওয়াই বিলংস টু বি সাচ দ্যাট জি ওয়াইটা জেডে গেছে। তার মানে যারা যারা জেডে গেছে সেই সমস্ত এলিমেন্টের সেটটাই হচ্ছে জি ইনভার্স জেড, ঠিক না? বলো এই জায়গাটা বুঝতে পেরেছো? এই নোটেশনটা কিন্তু আমাদেরকে দরকার। ইনভার্স ইমেজ, যেটা এটাকে বলা হচ্ছে ইনভার্স ইমেজ, এটা একটা সেট, ঠিক আছে? এই নোটেশনটা আমাদের বারবার কিন্তু কাজে লাগবে। তাহলে ফর জি কম্পোজ এফ টু বি 1 2 টু বি 1 2 we need that at least one element in G inverse Z should have a pre-image under F। আচ্ছা, তার মানে এই যে জে ইনভার্স জেড যেটা পেলাম সেটা একটা সেট, ওখানে আমার একাধিক এলিমেন্ট থাকতে পারে, তার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকলেই হবে। বুঝতে পেরেছো? যেমন এইখানে আমাকে তোমরা বলো জি ইনভার্স 1 কত? জি ইনভার্স 1 কত? স্যার এ হবে। জি ইনভার্স 1 কত হবে? কে বলছে এ? লিখো লিখো লিখো, মুখে কম লিখো বেশি। যদি লেখাটা খুব বড় হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারো। কুইক, ছবিটা ভালো করে দেখো তারপরে তোমরা অ্যান্সার দিতে পারবে। একের প্রি ইমেজ কারা কারা আছে? ভেরি গুড, দেবিকা ঘোষ, বিশাল। এ আর বি দুটোই হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার দুটোই সেট। এবার তাহলে আমার বক্তব্য অনুযায়ী এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একটার প্রি ইমেজ থাকতেই হবে এফ এর দ্বারা, ঠিক না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এফ এর যে ম্যাপটা হচ্ছে সেটা কি করছে, এই এটাকে এতে নিয়ে গেছে। তার মানে কি এই এ এলিমেন্টের একটা প্রি ইমেজ আমি পাচ্ছি, বি এর কোনো প্রি ইমেজ নেই। তার মানে এফ ইজ নট 1 2, বাট প্রত্যেকটা ইনভার্স ইমেজের অ্যাটলিস্ট একটা করে প্রি ইমেজ থাকবেই। এইটাই হচ্ছে মেন বক্তব্য। আপ টু দিস, এখন অবধি যা যা পড়ালাম তার মধ্যে কোনো ডাউট কোশ্চেন থাকলে বলো তাড়াতাড়ি, কুইক। দেখো আমি একদম পুরো গভীরে গিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? এইভাবে কেউ এক্সপ্লিসিটলি তোমাদেরকে আলোচনা করবে না, কারণ তোমাদের বেস একটু হলেও দুর্বল আছে, সেই জন্য আমি বেসটাকে স্ট্রং করার জন্য আমি কিন্তু একটু গভীরে গিয়ে পড়াচ্ছি। আই হোপ এতে তোমাদের উন্নতি হবেই হবে। বলো আপ টু দিস কারো কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলো। আচ্ছা, একজন লিখেছে জি কম্পোজ এফ এর গ্রাফ স্যার, যদি জি অ্যান্ড এফ এর নির্দিষ্ট গ্রাফ, মানে বুঝলাম না। বিশাল তুমি মুখে বলো কি বলতে চাইছো। স্যার জি আর এফ এর স্যার যদি নির্দিষ্ট একটা গ্রাফ থাকে, হ্যাঁ, তাহলে জি কম্পোজিশন এফ এর কি কোনো নির্দিষ্ট গ্রাফ পাওয়া যাবে? না পাওয়া যাবে না কেন? জি কম্পোজ এফটাও তো একটা ম্যাপ, ম্যাপ মানেই তো ওর একটা গ্রাফ থাকবেই। বুঝতে পেরেছো? ও স্যার, ঠিক আছে স্যার।
না, ব্যাপার হচ্ছে যে জি কম্পোজ এফটা যদি ডিফাইন করা যায় তবেই জি কম্পোজ এফ এর ম্যাপ থাকবে, গ্রাফ থাকবে। আমরা তো আগেই বলেছি যে জি আর এফ দুটো ম্যাপ দিয়ে দিলেই মানে যে তাদের কম্পোজ করা যাবে, সে তো করা নাও যেতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সবসময় কি কম্পোজ করা যায়? যায় না তো। হ্যাঁ স্যার। তো যদি কম্পোজ করা যায় তাহলে তুমি ম্যাপ ডিফাইন করতে পারবে জি কম্পোজের, আর সেক্ষেত্রে তাহলে একটা গ্রাফ তো থাকবেই, এবং সেটা একটা হ্যাঁ স্যার। নির্দিষ্টই তো অবভিয়াসলি। হুম। চলো। স্যার আর একটা জিনিস ছিল বলো। স্যার, দুটো ম্যাপিং এর স্যার যদি ইমেজটা সেম হয়ে যায় আর রেঞ্জটা যদি সেম হয় তাহলে কি দুটো ম্যাপিং সেম হবে? ওখানে স্যার একটা এক্সাম্পল আমরা দেখতে পেলাম। দাঁড়া আরেকবার বলো কোশ্চেনটা। দুটো ম্যাপিং এর যদি স্যার ইমেজ আর রেঞ্জটা যদি সেম হয়ে যায়। না না, ইমেজ আর রেঞ্জ, ইমেজ মানেই তো রেঞ্জ। আচ্ছা, প্রত্যেকটা পয়েন্টের ইমেজ বলতে চাইছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তার আগে তোমার তো ডোমেনটাকে সেম হতে হবে, দুটো ম্যাপকে সমান হতে গেলে তার ডোমেন দুটোকে সেম হতে হবে প্রথম কথা, ঠিক আছে? হুম। মানে এটা এফটাও যদি এ থেকে ম্যাপ হয় জিটাকেও এ থেকে ম্যাপ হতে হবে, ঠিক আছে? হুম। তা দুটো ম্যাপকে সমান হতে গেলে দুটোরই প্রথম কথা ডোমেনটাকে সেম হতে হবে, তারপরে এবার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ সেম হতে হবে। রেঞ্জ ঠিক তাহলে আছে। অটোমেটিক্যালি রেঞ্জও সেম হয়ে গেল, কিন্তু দুটোর কোডোমেন আলাদা হলেও ক্ষতি নেই, মাথায় রাখবে। কোডোমেনে এক্সট্রা এলিমেন্ট থাকলেও আমার কোনো ক্ষতি নেই, রেঞ্জ সেম হতে হচ্ছে, আর প্রত্যেকটা এলিমেন্টের পয়েন্ট ওয়াইজ ইমেজ সেম হতে হবে, আর ডোমেন সেম হতে। প্রথম কথা, ডোমেনটা না থাকলে তুমি বলতেই পারবে না। এটুকু বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। বাকিরা বুঝতে পেরেছো কি বললাম? ওকে, ভেরি গুড। চলো, চলো তাহলে আজকে আমরা যেটা শিখলাম এখনো অবধি একবার রিভাইজ করে নিই। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে? তো এই রিভাইজটা হচ্ছে এটা যে এফ কম্পোজ জি, সরি জি কম্পোজ এফ যদি যদি 1 1 হয় তাহলে সোর্সটাকে 1 1 হতে হবে, মানে এফটাকে 1 1 হতেই হবে। আর যদি অন টু হয় জি কম্পোজ এফটা, তাহলে জিটাকে অন টু হতেই হবে, ঠিক আছে? মানে টার্মিনালটাকে অন টু হতেই হচ্ছে। আচ্ছা, তোমাদের এবার এখানে একটা আমি কোশ্চেন করি, দেখি তোমরা কে ভালো অ্যান্সার করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে? ধরো ধরো আমার এখানে একটা ম্যাপ আছে, এফ হচ্ছে এ থেকে বিতে, জি হচ্ছে বি থেকে সিতে, আর এইচ হচ্ছে সি থেকে ডিতে, ঠিক আছে? দেন এইচ কম্পোজ জি কম্পোজ এফ ইজ 1 1 অ্যান্ড অন টু, মানে 1 1ও হচ্ছে আবার অন টুও হচ্ছে। তাহলে হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দাঁড়াও, এফ জি এইচ, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝো। এফ হচ্ছে এ থেকে বিতে, জি হচ্ছে বি থেকে সিতে, এইচ হচ্ছে সি থেকে ডিতে। তাহলে আমি তিনটাকে কম্পোজ করলাম, মানে তাহলে কম্পোজ করলে আমি কোথা থেকে কোথায় ম্যাপটা পাবো? এ থেকে ডিতে পাবো, তাই না? তাহলে এই ম্যাপটা এ থেকে ডিতে যে ম্যাপটা আমরা পেলাম কম্পোজ করার পর, সেটা 1 1 অ্যান্ড 1 2। তাহলে আমি এফ জি এইচকে আলাদা আলাদাভাবে কি কি বলতে পারি, মানে কোনটা 1 1 কোনটা 1 2, এই সম্পর্কে আমরা তথ্য জানতে চাইছি। তোমরা এটা অ্যান্সার করো, কমেন্টে জানাও তাড়াতাড়ি। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো বা দেখছেন
তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এখানে এফ জি এইচ সম্পর্কে আমরা কি কি বলতে পারি। ওকে, তাহলে তোমরা অ্যান্সার করে দিয়েছো ঠিকঠাক করে, সবাই ঠিকঠাক করেছো। একজনই বোধহয় মৃন্ময়, মৃন্ময় তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি বলেছো এফ ইজ 1 1 কারেক্ট, জি ইজ 1 1 অ্যান্ড অন 2। তুমি জি সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে বাবা? মানে তুমি আমাকে বলো যে জিটাকে 1 1 তুমি কিভাবে বলতে পারছো, কোন যুক্তিতে? চেষ্টা করো আমাকে অ্যান্সার দেওয়ার। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কিছু ভেবে বলে লিখেছো, ওটা যেটা ভেবেছো সেটাই বলো, কারণ ভুল হলে আমি তোমাকে ওটা রেকটিফাই করে দেবো, আর ঠিক হলে তো সাবাসি পাবে তুমি। স্যার হ্যাঁ এইচ কম্পোজিট জি কম্পোজিট এফ যখন করব, হ্যাঁ স্যার ওই জি কম্পোজিট এফ করার সময় হ্যাঁ, তো স্যার জিটা তো 1 1 হবে ওইখান থেকে, জি কম্পোজিট এফ যখন করব। না 1 1 কেন হবে? জি থেকে যাচ্ছে এফ এ। আচ্ছা, জি কম্পোজ এফ থেকে, ও না না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওটা হবে না। না না দাঁড়াও, জি কম্পোজ এফটাই তো তোমার সোর্স, তাই তো নাকি? দেখো জি কম্পোজ এফটা যদি, জি কম্পোজ এফটা 1 1 হবে এটুকু শিওর, এটা কি শিওর? জি কম্পোজ এফটা যদি 1 1 হয় তাহলে তো এফটাই 1 1 হতে হবে, তো একই জিনিস পাচ্ছ তুমি। হ্যাঁ স্যার। তুমি জিটাকে 1 1 পাচ্ছ না, এফটা 1 1 পাচ্ছ। আবার হ্যাঁ দেখো স্যার, যে জি 1 কম্পোজ 1 হবে। এফটা আর এইচটা 1 2, এইচটা 1 2ই পাচ্ছ, ওটা নিয়ে কোনো ডাউটই নেই। তো জি সম্পর্কে না তুমি কোনো তথ্য কিন্তু পাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হ্যাঁ ভেরিফাই স্যার। করতে পারি জিনিসটা, যে দেখো এটা হচ্ছে দুটো ফাংশনের কম্পোজিশন, তাহলে এখানে এই দুটো ফাংশনের সোর্স বলতে এখানে জি কম্পোজ এফটা সোর্স, এইচটা হচ্ছে টার্মিনাল, তাই না? তাহলে এখানে জি কম্পোজ এফটা তাহলে 1 1 হবে, এইচটা 1 2 হবে, তাহলে এইচ সম্পর্কে আমি পেয়ে গেলাম 1 2। আচ্ছা, এবার জি কম্পোজ এফ যেহেতু 1 1, তাহলে তার সোর্স কি, আবার তার সোর্স হচ্ছে এফ, তাহলে এফটা আবার 1 1 হবে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা ব্যাপারটা ভাবতে পারি। তো কিন্তু কোনোভাবেই আমরা জি এর সম্পর্কে তথ্য কিন্তু পাবো না, এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। ঠিক আছে, তো এখান থেকে এটা আমরা শিখে গেলাম। ঠিক, আচ্ছা, তাহলে দেখো আলাদা করে জি আর জি এফ এর আমরা ইনফরমেশন কিন্তু শুধু কম্পোজিশন থেকেই আমরা অনেকটা তথ্য পেয়ে যেতে পারছি, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। চলো এবার আমরা শিখবো ইনভার্স ম্যাপিং। ঠিক আছে, ইনভার্স ম্যাপিংটা আমরা শিখব। দেখো তোমাদের এখানে ম্যাপিং এর যে ডেফিনেশনটা সেটা আরেকবার ঝালিয়ে নেওয়াটা উচিত, যে ম্যাপিং মানে কি, যে এফ থেকে বিতে যখন আমরা ম্যাপিং বলবো তখন আমরা বুঝতে হবে যে এতে যে কটা এলিমেন্ট থাকবে সবটারই কিন্তু ইন্ডিভিজুয়ালি ইমেজ থাকতে হবে। ঠিক আছে, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, এবং প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আলাদা না হলেও চলবে, কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ইমেজ তুমি পাবেই। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের, এক একটা এলিমেন্টের ইমেজ একটাই থাকবে, একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে পারে না। মানে এই রকম হতে পারে না যে একটা এলিমেন্ট এখানে গেল আবার একটা এখানে গেল, একই এলিমেন্ট দুটো জায়গায় যেতে পারে না, সেইটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব।
বুঝতে পেরেছো? ফাংশন হতে গেলে একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টেরই ইমেজ থাকতেই হবে এবং একটাই ইমেজ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন। তো এবার আমরা শিখব ইনভার্স ইমেজ। ধরো ইনভার্স ইমেজ জিনিসটা কি? তাহলে এ থেকে যদি বিতে একটা ম্যাপ হয়, আমরা চেষ্টা করব যে জিটা একটা ম্যাপ বানানোর চেষ্টা করব বি থেকে এতে। ঠিক আছে, বি থেকে এতে ম্যাপ বানানোর চেষ্টা করব। তাহলে কি হলে আমরা ম্যাপ বানাতে পারবো? মানে এফ এর সাহায্য নিয়ে আমরা কিন্তু ম্যাপ বানাতে চাইবো। ঠিক আছে, তো দেখো আমাদের ম্যাপটা যদি এই রকম হতে হয় ধরো 1 গেল এতে, 2 গেল বিতে, 3ও গেল বিতে, 3টাও ধরো বিতে গেল। ঠিক আছে, 1 2 3 এর আমি ধরো এইটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো আমি যদি ট্রাই করি বি থেকে এতে আসার, তাহলে এ কে আমি কোথায় ম্যাপ করাবো? ডেফিনেটলি এটাকে আমি 1 এ ম্যাপ করাতে চাইবো। কিন্তু যখন আমি বিটাকে ম্যাপ করাবো, বিটাকে তখন আমার হাতে দুটো চয়েস চলে আসছে, আইদার 2 বা 3। ঠিক আছে, তো বি এর জন্য দুটো চয়েস চলে আসে। তো এইটা ধরো আমি 2 নিলাম, সাপোজ 2 নিলাম, তাহলে আমি একটা ম্যাপ পেলাম, সেটাকে নাম দিচ্ছি G1। আরেকটা ম্যাপ পেতে পারি একই রকম ভাবে, যদি আমি বিটাকে 3-এ নিয়ে যাই, তাহলে সেটা এটা 1-এ গেল আর বিটা গেল 3-এ, তাহলে এটা আমি একটা নতুন ম্যাপ পাচ্ছি। তাহলে এইবার যদি আমি কম্পোজ করি কি পাবো? G1 কম্পোজ F কি পাবো? দেখো G1 কম্পোজ F মানে কি? এফটা একটা গেল এতে, এটা গেল আবার একে, তাহলে আমি পাচ্ছি এটা যে 1 থেকে 1টা 1-এ গেল। এবার দেখো 2টা গেল বিতে, বিটা আবার কোথায় গেল? 2-এ চলে গেল, তাহলে 2টা গেল 2-টে। 3টা কোথায় গেল? 3টা গেল 2-এ, সরি 3 গেল 2-এ, 3 গেল বিতে, বি আবার 2-এ চলে আসছে, তাই না? তার মানে আমরা পেয়ে যাচ্ছি 3টা 2। তো এইটা আমরা ম্যাপ পেয়ে যাচ্ছি 1 1-এ, 2 2-এ, 3 2-এ। আমরা এই ধরনের ম্যাপ কিন্তু চাই না। ঠিক আছে, আমরা এমন ম্যাপ চাইবো যে কম্পোজ করার পর আইডেন্টিটি যেন ফিরে পাই, যেন 1টা 1-এ, 2 2-এ, 3 3-এ, এরকম যদি ফিরে পাই, তাহলে সেই ধরনের ম্যাপকে আমরা বলবো ইনভার্স ম্যাপ। বুঝতে পেরেছো? তাহলে ইনভার্স ম্যাপের ডেফিনেশন তোমরা খেয়াল করো। এফ হচ্ছে এ থেকে বিতে হচ্ছে এমন একটা ম্যাপ such that there exists a G B to A এমনভাবে হবে যাতে করে G compose F such that G compose F, তাহলে এটা হচ্ছে এ থেকে এতে আইডেন্টিটি হবে ইকুয়ালস টু IDA। আইডেন্টিটি এ মানে কি? এ থেকে এতে আইডেন্টিটি, অ্যান্ড এফ কম্পোজ জি ওটাও ডিফাইন্ড হবে এবং ওটা হবে তোমার বি থেকে বিতে আইডেন্টিটি। তার মানে এটাকে আমরা লিখতে পারি IDB। এইরকম এটা হচ্ছে আমার ডেফিনেশন অফ ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো ইনভার্স বের করার সময় আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে রেঞ্জ যেটা পাচ্ছি, এই রেঞ্জের প্রত্যেকটারই প্রি ইমেজ থাকতে হবে। প্রি ইমেজ যদি না থাকে আমি কোথায় যাব? ঠিক না? তো প্রি ইমেজ থাকতে হবে, তার মানে এফটাকে 1 2 হতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দুটো এলিমেন্ট, মানে দেখো এফ এর যে ডোমেনের যে দুটো এলিমেন্ট একই জায়গায় যেতে পারবে না, কারণ একই জায়গায় যদি চলে যায় তাহলে তুমি ফেরার সময় তোমার কাছে চয়েস থাকবে, মানে অসংখ্য চয়েস থাকবে, তুমি ইউনিক চয়েস পাবে না, সেক্ষেত্রে তোমার প্রবলেম ক্রিয়েট হবে। বুঝতে পেরেছো? সুতরাং এফটাকে 1 1 হতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের কনক্লুশন যেটা ড্র করছি যে ফর ইনভার্স we need F to be 1 1 and on 2। দেখো এটা হচ্ছে আমরা এমনি জাস্ট গ্রাফ দেখে মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা হওয়া উচিত।
আদার ওয়ে টু থিঙ্ক দিস, অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি, দেখো মজার ব্যাপারটা কি, যে এফ হচ্ছে এ থেকে বিতে হচ্ছে আমাদের ম্যাপ, আচ্ছা জি হচ্ছে বি থেকে এতে আমরা ম্যাপ ধরে নিলাম যে এরকম একটা এক্সিস্ট করবে, ঠিক আছে, কি এক্সিস্ট করবে আমি জানি না, বি থেকে একটা ম্যাপ এক্সিস্ট করবে such that এফ কম্পোজ জি হচ্ছে বি থেকে বিতে, তার মানে এটা হয়ে যাবে এফ কম্পোজ জিটা হয়ে যাবে আইডি বি, আর জি কম্পোজ এফ হয়ে যাবে আইডি এ, মানে আইডেন্টিটি অন এ, মানে এ থেকে আইডেন্টিটি ম্যাপ মানে কি এক্সটা এক্সেই যাবে, ওয়াইটা ওয়াই যাবে, এইরকম সেম জায়গায় যাচ্ছে, এ থেকে এতেই ম্যাপ, মানে প্রত্যেকটা এলিমেন্ট সেম জায়গায় যাবে। তাহলে এই ম্যাপ আইডেন্টিটি ইজ অলওয়েজ, আমরা বলতে পারি আইডেন্টিটি ইজ অলওয়েজ একটা বাইজেকশন ম্যাপ হবে, বা 1 1 এবং 1 2 হবে। বলো এইটা কি তোমরা এগ্রি করো যে আইডেন্টিটি ম্যাপ ইজ অলওয়েজ 1 1 and 1 2, তার মানে বাইজেকশন, তাই না? এটা কি এগ্রি করো? আচ্ছা এটা যদি এগ্রি করো তাহলে দেখো, তাহলে নাও দেখো, এবার দেখো এফ কম্পোজ জি ইজ 1 1, এখান থেকে আমি কি বলতে পারি, এফ কম্পোজ জি যদি 1 1 হয়, হোয়াট ক্যান আই সে অ্যাবাউট এফ, এখান থেকে এফ সম্পর্কে কোনো তথ্য পাবে না, এখান থেকে কি তথ্য পাবে, 1 1 and 1 2 দুটোই তো আছে, এখান থেকে আমরা কি তথ্য পাবো বলো? এটা মুখে বলো, হ্যাঁ স্যার এফ কম্পোজ জি 1 1 আর 1 2 দুটোই। হ্যাঁ, কারণ এফ কম্পোজ জি মানে কি আইডেন্টিটি মানেই তো 1 1 1 2, জি 1 1 তাহলে হবে আর হচ্ছে এফ জি 1 1 1 হবে আর এফ 1 2 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে জি 1 1 হবে অ্যান্ড এফ 1 2 হবে, ঠিক? সবাই এগ্রি করছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার উল্টো দিকে জি কম্পোজ এফটাও তো আইডেন্টিটি, তাহলে এটা 1 1 অ্যান্ড 1 2, তো এখান থেকে কি ইমপ্লাই করে, জাস্ট উল্টে এফটা গেছে স্যার না? 1 1। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এফটা 1 1 হবে অ্যান্ড জিটা 1 2 হবে। তাহলে দেখো এইবার দেখো এই দুটোকে যদি আমি আবার কম্বাইন করি কি পাবো, দেখো এখান থেকে বলছে এফ 1 2, এখানে বলছে এফ 1 1, তার মানে দিস ইমপ্লাইজ যে বোথ এফ অ্যান্ড জি আর বাইজেকশনস, তাই না? তার মানে বাইজেকশন মানে কি 1 1 আর 1 2 দুটোই হচ্ছে, এফ বাইজেকশন হচ্ছে, এই জিও বাইজেকশন হচ্ছে। তার মানে একটা জিনিস বোঝো যে যদি ইনভার্স এক্সিস্ট করে, মানে এইরকম জি যদি পাও, তাহলে এফটাকে 1 1 এবং 1 2 হতেই হবে, মানে বাইজেকশন না হলে ইনভার্স পাবে না। এগ্রি করছো কি করছো না? তাড়াতাড়ি অ্যান্সার করো। ওকে, ভেরি গুড। চলো চলো আবার আমরা কিছুটা এক্সাম্পল করে নেব, ঠিক আছে? তাহলেই হবে।
চলো ধরো এফ হচ্ছে একটা ম্যাপ জেড থেকে জেডে, ঠিক আছে, জেড থেকে জেডে মানে কি ইন্টিজার থেকে ইন্টিজারে। কিভাবে ডিফাইন্ড? এফ এক্স ইকুয়ালস টু 2x, fx equals to 2 times x। আচ্ছা এবার আমাকে তোমরা বলো যে is f 1 1? আগে এটার অ্যান্সার দাও, তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছি। ইয়েস 1 1। কারণ কি দেখো যদি দুটো এলিমেন্ট আলাদা আলাদা হয়, প্রত্যেক দুটোকেই তুমি 2 দিয়ে গুণ করছো, তাহলে ডেফিনেটলি তারা আলাদা আলাদা জায়গাতেই যাবে, অতএব এটা 1 1। ঠিক আছে, অ্যান্সার ইজ, তোমাদের অ্যান্সার হলো ওয়াই, বিগ ওয়াই ইজ দ্য অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ইজ এফ অন টু? তাহলে তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে নো। কারণ কি? কারণ হচ্ছে এই যে ধরো জেডে এখানে আছে আমার ধরি 1, তাহলে 1 এর প্রি ইমেজ যদি আমরা জানার চেষ্টা করি তাহলে 1 এর কোনো প্রি ইমেজ পাবে? বলো। বিকজ না স্যার। কারণ 1 এর প্রি ইমেজ হওয়ার চেষ্টা করছে হাফ, কিন্তু হাফ তো জেডে নেই, সেই জন্য 1 does not have any প্রি ইমেজ, 1 does not have any প্রি ইমেজ ইন জেড, অফকোর্স ইন জেড, কারণ আমাদের ডোমেন তো জেড, জেডের বাইরে থাকলে আমার তো দেখার দরকার নেই, আমাকে জেডেই থাকতে হবে। ওকে আচ্ছা এইবার ধরো আমি একটা নতুন ম্যাপ ডিফাইন করছি জি জেড থেকে জেডে, সেটা আবার কি? ডিফাইন্ড বাই gx ইকুয়ালস টু, ভালো করে দেখবে এই ম্যাপটা একটু ডিফিকাল্ট লাগতে পারে তোমাদের, x প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার বক্স ইজ এ, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস নোটেশন? ওয়াই নো, ওয়াই এন অ্যান্সার লিখো। তোমরা কি এই বক্স নোটেশনের সম্পর্কে ওয়াকিবহাল? ওকে সবাই ওয়াই লিখছে, ওয়াই লিখছে, ওয়াই লিখছে, ভেরি গুড। ওকে তাহলে দেখো gx সম্পর্কে আমরা মোটামুটি, আচ্ছা 1 2 বাট নট 1 1 আসছি ওটা। আচ্ছা তো এটাকে কি করে আমরা সিম্পলিফাই করতে পারি? ঠিক আছে, এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? আচ্ছা জিটাকে কি কোনো সিম্পলিফাই করা যেতে পারে যেটা আরো বুঝতে সুবিধা হবে, এরকম কি করা যেতে পারে? দেখো জিটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, দেখো দেখো বেসিক্যালি দেখো এই ভ্যালুটা কখন ইন্টিজার হবে? এক্স প্লাস 1/2 এটা কখন একটা ইন্টিজার হবে বলতে পারবে? স্যার এক্স এর ভ্যালু যদি অড হয়। কারেক্ট। তাহলে এক্সটা যদি অড হয় তাহলে এক্স প্লাস 1টা ইভেন হয়ে যাবে, ইভেন হলে 2 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক? তাহলে হ্যাঁ তখন স্যার। যে ভ্যালুটা হবে তখন সেটা হয়ে যাবে মানে একটা ভ্যালু পাবো আর কি, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে এক্সটা হচ্ছে অড, অড মানে আমি ধরে নিতে পারি 2m প্লাস 1। সো gx সমান সমান, এটা gx সমান সমান এইভাবে আমরা লিখি যে ধরো এটা হচ্ছে 2m প্লাস 1 এক্সটা,
তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে 2m প্লাস 2, তাকে 2 দিয়ে ভাগ করলে m প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে আমার m প্লাস 1। তাহলে এক্সটা যখন 2m প্লাস 1 তখন জি হচ্ছে m প্লাস 1, আর এক্সটা যদি 2m হয় তাহলে এবার বলো এইটা তোমরা অ্যান্সার করবে যে বলো এক্সটা যদি 2m হয় তাহলে জি এক্স কত হবে। এটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে না তোমরা ভালোই জানো। 2m plus 1/2। 2m প্লাস 1/2, কিন্তু এটা তো ইন্টিজার নয়। হ্যাঁ, জেড থেকে তো জেড এ ম্যাপটা না, টু এ হ্যাঁ প্লাস স্যার। 2 তার বক্স, তাই না? তো এর বক্স ভ্যালু কত? এমই হবে স্যার, কারণ স্যার হাফ মানে 0 পয়েন্ট সামথিং, ওটা 0, আর 2m/2 2 বক্স অফ m প্লাস 0। হ্যাঁ, এটা তুমি এইভাবে ভাবো না যে এটা মানে তো কত m প্লাস হাফ, তার মানে m এর থেকে হাফ বেশি, তো অবভিয়াসলি বক্স করলে কি পাবো আমরা, এমটাই তো পাবো, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ স্যার। কারণ বক্স মানে কি, বাম দিকে যে প্রথম যে ইন্টিজারটা পাবো, বাম দিকে নাম্বার লাইনের বাম দিকে প্রথম যে ইন্টিজারটা পাবো সেটাই হচ্ছে বক্স। তাহলে m প্লাস হাফ, তার ডান দিকে আছে m প্লাস 1, বাম দিকে আছে m, তাহলে প্রথম আমি mটাকেই পাবো বাম দিকে। আচ্ছা, তোমরা আমাকে এখানে বলো -1.5 এর বক্স কত হবে? প্রীতিকণা বলবে। প্রীতিকণা, আমি তোমার কাছ থেকে অ্যান্সার চাইছি। প্রীতিকণা তাড়াতাড়ি অ্যান্সার করো, সময় নেই। না পারলে না বলে দাও, হ্যাঁ, সময় বেশি নিও না। স্যার -2। কারেক্ট, এই তো পারছো তো। -2, কারণ কি -2টাই তো তোমার বাঁ দিকে আছে না, ডান দিকে আছে -1, আমি ডান দিকে চাই না, আমি বাঁ দিকের প্রথম ভ্যালুটা চাই, তার মানে এটা -2 হবে। ভেরি গুড, তাহলে এটা বুঝতে পারছো যে অডগুলোকে নিয়ে যাচ্ছে m প্লাস 1-এ, আর ইভেনটাকে নিয়ে যাচ্ছে আবার m এ। ঠিক আছে, তো এটা তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পেরেছো? এমটা কিন্তু যা খুশি হতে পারে। আচ্ছা, জি জি এর ব্যাপারে আমরা এবার ধরো কিছু বলতে চাইছি না, যে জিটা কি হবে সেটা আমার দেখার দরকার নেই এখন। ঠিক আছে, আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা কম্পোজিশন করার চেষ্টা করছি, কম্পোজিশন করা যাচ্ছে কিনা আগে সেটা দেখবো, তারপরে জি আর এফ। দেখো এখানে একটা জিনিস ভাবো যে জি সম্পর্কে তথ্য পাওয়াটা কিন্তু মানে খুব অতটা ইজি নয়, তাই না? কারণ বক্স ভাবে আছে, তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই না? যদিও আমরা করতে পারবো, বাট তুমি ওটা পরে দেখছি আমরা। কিন্তু দেখো যে এফ কম্পোজ জি আমরা কি লিখতে পারি, এফ কম্পোজ জি অফ এক্স কি লিখতে পারি? এফ কম্পোজ জি, স্যার 2 ইন্টু বক্স অফ x প্লাস 1/2। 2 ইন্টু বক্স, সেটাকে কি হবে মানে সিম্পলিফাই করে কি হবে? সেটা কি এক্সই থাকবে না x প্লাস 1 থাকবে? মানে
এরকম কি কোনো সিম্পলিফাই করা যাবে না যাবে না? তোমরা এইটাকে কাজে লাগাতে পারো তো, তাই না? দেখো যদি এক্সটা 2m+1 হয় মানে অড হয়, এক্সটা যদি অড হয় তাহলে কত হবে 2m+1, তাহলে এই জিটা তাহলে কোথায় যাচ্ছে m+1-এ। এবার এফ কি করছে তাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছে, তার মানে ও কোথায় চলে যাবে 2m+2-তে চলে যাবে না? ভাবো এক্সটা যদি হ্যাঁ স্যার 2m+1 হয় তাহলে জি কি করছে, জি কোথায় নিয়ে যাচ্ছে m+1-এ। এবার এফ কি করছে তাকে আবার 2 দিয়ে গুণ করে দিচ্ছে, তার মানে 2m+2-তে চলে যাবে, তাহলে এইটা চলে যাবে 2m+2-তে। কিন্তু এক্সটা ছিল অড, মানে এটা ছিল এক্স, তাহলে এটা কত হয়ে গেল x+1 না? তাহলে এক্সটা যদি অড হয় তাহলে এটা চলে যাচ্ছে x+1-এ। বুঝতে পেরেছ? আচ্ছা এক্সটা যদি এবার ইভেন হয়, ইভেন মানে তাহলে 2m, তাহলে gx হচ্ছে m, তাহলে fx হচ্ছে আবার 2m, তার মানে এক্সটা এক্সেই চলে যাচ্ছে, তার মানে ইভেনগুলোকে ইভেনেই নিয়ে যাচ্ছে, সেম জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু অডগুলোকে একটা করে অ্যাড করে দিচ্ছে। তার মানে এবার এখান থেকে তোমরা আমাকে বলো যে হোয়াট ক্যান বি দ্য রেঞ্জ অফ এফ কম্পোজ জি। এফ কম্পোজ জি এর রেঞ্জ কত হবে যদি তোমরা এখান থেকে গেস করতে পারো? কুইক কুইক, তাড়াতাড়ি ভাবার চেষ্টা করো। অডগুলো কোথায় যাচ্ছে? আর ইভেন্টগুলো কোথায় যাচ্ছে? একজন তাড়াতাড়ি অ্যান্সার করো, কমসে কম একজনের অ্যান্সার আমি চাইছি। যারা ইউটিউবে দেখছো তারাও চেষ্টা করো যে রেঞ্জ অফ এফ কম্পোজ জি কি হবে। তারা কমেন্টে লিখে দাও। 4n। হুম 4n। 4 কেন? 4 কোথা থেকে আসছে? স্যার জেড হবে। দেখো জেড, দেখো এখানে একটা জিনিস ভাবো, যদি এক্সটা নিজে অড হচ্ছে তো তার ইমেজটা কোথায় চলেছে? আমি এফ কম্পোজ জি চাইছি, তার মানে এই ম্যাপটা চাইছি, তাই না? তো এক অড হলে সেটা ইভেনে চলে যাচ্ছে না, কারণ এক যোগ হয়ে যাচ্ছে, তার মানে তো ইভেন। আবার এক্সটা যদি ইভেন থাকে তাহলে ইভেনটা ইভেনেই থাকছে, তার মানে আলটিমেটলি মানে সবাই ইভেনে চলে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? 2। হ্যাঁ স্যার। তার মানে এটা হচ্ছে 2z, ইভেনকে আমি লিখতে পারি 2z, মানে জেড এর সমস্ত এলিমেন্টের সঙ্গে 2 গুণ হয়ে গেল, মানে এটাকে আমি এইভাবে লিখছি 0 ± 2 2। পাচ্ছি না তো। কেন 2 পাবো না? 2 এর ইমেজ 2 হবে না, একটাকেও 2 নিয়ে যাচ্ছে, দুটাকেও 2 নিয়ে যাচ্ছে, তো হ্যাঁ পাচ্ছি হ্যাঁ না হ্যাঁ, কোথায়? বোঝাচ্ছে, তাহলে 2z হচ্ছে তাহলে। এই তো ইভেন, যেটা ইভেন সেটা তো সেখানেই থাকছে, 2 তো ইভেন, তো 2টা 2এই যাচ্ছে তো। আবার যেটা এক সেটা আবার এক যোগ হয়ে যাচ্ছে, একটাও 2 যাচ্ছে, দুইটাও 2 যাচ্ছে, 3টা 4 যাচ্ছে, 4টাও 4 যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা পাচ্ছি রেঞ্জ অফ, তার মানে এফ কম্পোজ জি কিন্তু 1 2 হচ্ছে না। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারছি এফ কম্পোজ জি ইজ নট অন টু। Okay, now let's say what can you say about G compose F? এটা ছিল F compose G, এবার G compose F। তাহলে প্রথমে এক্সটা 2x এ যাচ্ছে f এর দ্বারা, 2xটা এবার তাহলে কোথায় যাবে? 2x কে G কোথায় নিয়ে যাচ্ছে?
হোয়াট ইজ জি অফ 2x? আচ্ছা বলো আমাকে এখানে জি অফ 2x কত হবে বলো তো। শুধু এই প্রশ্নের অ্যান্সার দাও। এক্সটা নিয়ে যাচ্ছে 2x এ, এফটা নিয়ে যাচ্ছে x কে 2x এ, জিটা 2x কে কোথায় নিয়ে যাচ্ছে? দেখো জি এর ডেফিনেশন দেখো। এক্স এ নিয়ে যাচ্ছে, স্যার এক্স এ হবে তো। এক্স এ নিয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে 2x এর সঙ্গে 1 যোগ করছে মানে 2x প্লাস 1 হচ্ছে ডিভাইডেড বাই 2, তার মানে তো আলটিমেটলি ওটা x এই যাচ্ছে, তাই না? যেভাবে আমরা 2m প্লাস 1 কে m এ নিয়ে যাচ্ছে তা একই রকম ভাবে এটা x হয়ে যাচ্ছে। তাহলে g অফ fx এখানে আর আলাদা করে আমার সেকেন্ড ব্র্যাকেটের দরকার হচ্ছে না, ঠিক না? তাহলে আমরা ওটা মুছে দিই, মুছে দিয়ে আমরা লিখছি যে জি কম্পোজ এফটা শুধুমাত্র x। তাহলে জি কম্পোজ এফ ইজ 1 1 অ্যান্ড 1 2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি লিখতে পারবো এফ ইজ 1 1 অ্যান্ড জি ইজ 1 2। অন টু। কারেক্ট। তুমি আলাদা করেও দেখতে পারো যে জি ইজ 1 2 হবে। জি ম্যাপটা এটা জি ম্যাপটা, ঠিক না? তাহলে দেখো ইভেনগুলো ইভেনে চলে গেল। আচ্ছা কারণ এখানে তো m প্লাস 1, এখানে কিছু বলে তো জিটা 1 2 হবে। দেখো এখান থেকে দেখো অনেকটা বেশি ক্লিয়ার নয় যে জিটা কি হবে, কিন্তু এখান থেকে অনেকটা ইজিলি বলা যাচ্ছে জি ইজ 1 2 হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, ওকে ঠিক আছে। তাহলে আজকে আমরা এই অবধি করলাম। এই চ্যাপ্টারটা আরো মানে একটু লেংদি হবে, বুঝতে পেরেছো? কারণ কি এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জিনিসগুলো তোমার ভবিষ্যতের বেস তৈরি করবে, ঠিক আছে? তো বেস আমাদের যত মজবুত হবে পরে আমরা কিন্তু ঘরবাড়ি খুব সহজেই বানাতে পারবো, বুঝতে পেরেছো? বড় বড় বিল্ডিং বেস থেকেই তৈরি হবে, অতএব বেসে আমরা কোনো কঞ্জুসি করব না। ওকে, চলো আজকের জন্য তাহলে সবাইকে গুড নাইট। হুম, যারা যারা দিনে দেখছো ইউটিউবে তাদের জন্য মানে কি বলবো তাদেরকে, গুড মর্নিং, গুড আফটারনুন, হোয়াট এভার। চলো।